বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক, রাজাপুর উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম, নাটোর। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি নবম ও দশম বাণিজ্য শাখার ছাত্রছাত্রীদের হিসাব বিজ্ঞান ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় হলো জাবেদা প্রস্তুতের নিয়মাবলী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগে আমার এই ক্লাসে শুধুমাত্র দশম শ্রেণীর জন্য করা হয়েছিল। আজকে আমি এই ক্লাসটা নবম দশম উভয় শ্রেণীর জন্যই নেব। এর আগে যারা ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারেনি তারা অবশ্যই আমার ফেসবুক টাইমলাইন থেকে অথবা আমাদের যে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ফেসবুক গ্রুপ আছে সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ফেসবুক গ্রুপ হলো স্মৃতিময় রাজাপুর উচ্চ বিদ্যালয়। এখান থেকে তোমরা আমার জাবেদার ক্লাসগুলো দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তো চলো আমরা আজকে জাবেদার কিছু নিয়ম এবং জাবেদা কীভাবে প্রস্তুত করব সেই সম্পর্কে শিখি, বা তোমরা দ্রুত খাতা বের করো এবং নিয়মগুলো লিখে নাও। এক নম্বর জিনিস সূত্রটা হলো যে পণ্য, মাল, চেক এগুলোর নামে কোনো হিসাব খোলা হয় না। হিসাব খোলা হয় না। খেয়াল করো, সূত্র এক হলো যে আমরা যখন জাবেদা প্রস্তুত করব তখন আমরা লেনদেনে যদি দেখি যে পণ্য, মাল বা চেক আছে, তাহলে এগুলোর নামে কখনোই হিসাব খোলা হবে না। পণ্য বা মাল এই দুইটা আসলে হবে তোমার হলো ক্রয় অথবা বিক্রয়, ক্রয় অথবা বিক্রয় হিসাব হবে। আর ব্যাংক যদি আসে তাহলে হবে, চেক যদি আসে তাহলে লিখবা হলো ব্যাংক হিসাব। বিষয়টা হয়তো বুঝতে পারছো যে পণ্য বা মাল এবং চেক এই তিনটার নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না। যদি পণ্য মাল আসে তাহলে ক্রয় অথবা বিক্রয় হিসাব লিখতে হবে, আর চেক আসলে কি লিখতে হবে? ব্যাংক হিসাব লিখতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যেমন পণ্য ক্রয় 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, তাহলে এর জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। দেখো এখানে কিন্তু পণ্য আছে, খেয়াল করো এখানে কিন্তু পণ্য আছে, কিন্তু এই পণ্যর নামে কি আমরা কোনো হিসাব খুললাম না? আমরা কিন্তু এই পণ্যর নামে কোনো হিসাব খুললাম না, কারণ পণ্যর নামে কোনো হিসাব খোলা যাবে না। এজন্য পণ্য ক্রয় করছে, তার জন্য ক্রয় হিসাব আমরা কি করছি? ডেবিট করছি, আর নগদান হিসাব ক্রেডিট করছি। সেমভাবে আরেকটা লেনদেন দেখো, আরেকটা লেনদেন খেয়াল করো যে নগদে পণ্য বিক্রয় 5 লক্ষ টাকা, তাহলে এর জাবেদাটা কি হবে? দেখো এখানে পণ্য আছে, কিন্তু আমরা পণ্যর নামে কোনো হিসাব খুলবো না। কি লিখবো? ক্রয় অথবা বিক্রয়। যেহেতু এটা বিক্রয় করছে তার আমরা কি লিখবো? বিক্রয় হিসাব। এই যে বিক্রয় হিসাব, যেহেতু নগদে পণ্য বিক্রি করছি, যেহেতু আমরা নগদে পণ্য বিক্রি করছি তাহলে নগদ টাকা আসছে, এই জন্যে নগদান হিসাব ডেবিট, আর কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো বুঝতে পারছো নাকি? দেখো উভয় দুইটা লেনদেনেরই কিন্তু পণ্য ছিল, একটাতে পণ্য ক্রয় ছিল, আরেকটাতে কি ছিল? পণ্য বিক্রয় ছিল। যার কারণে আমরা পণ্য নামে কোনো হিসাব খুলতে পারবো না, এর জন্য ক্রয় হিসাব লিখছি। আর এখানেও পণ্য নামে আমরা হিসাব খুলতে পারবো না, বিক্রয় হিসাব লিখছি। তাহলে থাকলো আর একটা কি? চেক। আমি মুছে দিচ্ছি। এরপর দেখো আরেকটা লেনদেন আমি বোঝাচ্ছি। কর্মচারীর বেতন চেকে প্রদান 15,000 টাকা। খেয়াল করে এখানে কিন্তু চেক আছে, তাহলে আমরা জানি চেক থাকলে কি হবে? ব্যাংক হিসাব হবে। তাহলে বেতন প্রদান করছো, খরচ হয়েছে, এর জন্য তাহলে কি হবে? বেতন হিসাব ডেবিট। আর চেক থাকলেই কি হবে? ব্যাংক হিসাব হবে। আর ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তাহলে দেখো কর্মচারীর বেতন প্রদান, চেকে বেতন প্রদান, চেক থাকলে কি হবে? ব্যাংক হিসাব হবে। এজন্য বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে 1 নম্বর সূত্রটা হয়তো বুঝতে পারছো। এরপরে আসো নাম্বার 2।
নাম্বার 2 সূত্র 2 নম্বর হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যদি ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ থাকে এবং নগদ কথাটি উল্লেখ না থাকলে লেনদেনটি বাকিতে হয়েছে। তাহলে সূত্রটা খেয়াল করো যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময়, যখন পণ্য আমরা ক্রয় এবং বিক্রয় করব, ওই সময় যদি ক্রেতা এবং বিক্রেতার নাম উল্লেখ থাকে, ক্রেতা এবং বিক্রেতার নাম উল্লেখ থাকবে, কিন্তু নগদ কথাটি উল্লেখ না থাকলেই বুঝতে হবে যে লেনদেনটা কি বাকিতে হয়েছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন যে সাইফের নিকট পণ্য ক্রয় কত টাকা? ৮০,০০০ টাকা। দেখো এখানে নাম উল্লেখ আছে, কিন্তু এখানে কি এই লেনদেনের মধ্যে কি নগদ কথাটা উল্লেখ আছে, তার মানে এই লেনদেনটা কি বাকিতে হয়েছে। তাহলে পণ্য নামে কোনো হিসাব হবে না, ক্রয় হিসাব হবে ডেবিট। আর কি হবে? সাইফ কি, যেহেতু বাকিতে ক্রয় করছো, তাহলে এটা কি পাওনাদার সৃষ্টি হয়েছে, তাহলে পাওনাদার সাইফ হিসাব ক্রেডিট। দেখো বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু ক্রেতার নাম উল্লেখ নাই, ব্যক্তির নাম উল্লেখ আছে, সেহেতু এর জন্য পাওনাদার হবে বাকিতে। এই লেনদেনটা তাহলে কি বাকিতে হয়েছে, যে সাইফের নিকট পণ্য ক্রয়, সাইফের নিকট হতে পণ্য ক্রয়। তাহলে দেখো ক্রয় হিসাব তো ডেবিট হবে এবং পাওনাদার সাইফ হিসাব ক্রেডিট হবে। আরেকটা, যেমন এই লেনদেনটা যদি এমন থাকে যে সাইফের নিকট হতে নগদে পণ্য ক্রয়। দেখো এখানে কিন্তু নাম উল্লেখ আছে এবং দেখো নগদ কথাটা উল্লেখ আছে, তার মানে কি এই লেনদেনটা নগদে হয়েছে। তাহলে যাবেতে কি হবে? ক্রয় হিসাব ডেবিট। আর কি হবে? যেহেতু নগদ, এখন কিন্তু আর পাওনাদার সৃষ্টি হয়নি, কারণ লেনদেনটা বাকিতে সংগঠিত হয়নি, লেনদেনটা নগদে সংগঠিত হয়েছে, এর জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পারছো। আমি আরও কিছু উদাহরণ দিব, এরপরে আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরো আরেকটা উদাহরণ হলো যে জাহিদের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। খেয়াল করো এখানে, দেখো এখানে কিন্তু আমি জাহিদের নিকটে পণ্য বিক্রয় করছি, তার মানে কি এখানে আমার দেনাদারের নাম উল্লেখ আছে, কিন্তু এখানে এই লেনদেনটার মধ্যে কিন্তু আমার নগদ কথাটা উল্লেখ নেই। এই লেনদেনটার মধ্যে নগদ কথাটা উল্লেখ না থাকার কারণে এই লেনদেনটা কি বাকিতে সংগঠিত হয়েছে। তাহলে এর জাবেদা হবে, তাহলে যেহেতু জাহিদ কি দেনাদার, তাহলে দেনাদার জাহিদ হিসাব ডেবিট হবে। আর যেহেতু বিক্রয় করছে, আর বিক্রয় বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? ক্রেডিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে এই লেনদেনটা যদি এমন থাকে যে জাহিদের নিকট নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু নগদ কথাটা উল্লেখ আছে, খেয়াল করো এখানে কিন্তু আর জাহিদ দেনাদার নেই, কারণ জাহিদের নিকটে নগদে তুমি বিক্রি করছো, তাহলে নগদটা কাটছে, তাহলে নগদান যাবে হবে কি নগদান হিসাব ডেবিট হবে। আর কি বিক্রয় হিসাব ক্রেডিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। দেখো বুঝতে পারছো কিনা? যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে তোমরা কমেন্টস বক্সে জানাবে। এরপরে দেখো
আমি মুছে দিচ্ছি। 3 নম্বর হলো তিন নম্বরটা খেয়াল করো যে তিন নম্বর ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের লেনদেনের জাবেদা ভুক্ত করার সময় ধরতে হবে উক্ত লেনদেন বাকিতে হয়েছে। দেখো বিষয়টা বুঝো, যখন জাবেদা প্রস্তুত করবা তখন যদি তুমি দেখো যে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের কোনো ট্রানজ্যাকশন বা লেনদেন আছে, তখন বুঝে নিতে হবে যে লেনদেনটার আছে অবশ্যই এই লেনদেনটা কি বাকিতে ছিল, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত অথবা বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল। তাহলে দেখো আমি এর কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো যে ফেরত 2000 টাকা। আন্তঃফেরতের আরেক নাম কি? এই আন্তঃফেরতের আরেক নাম হলো বিক্রয় ফেরত, কিন্তু আন্তঃফেরতের আরেক নাম বিক্রয় ফেরত। তাহলে দেখো এই বিক্রয় ফেরত 2000 টাকা, তাহলে এই যে বিক্রয় ফেরতের লেনদেনটা এটা অবশ্যই বাকিতে, পূর্বের যে বাকিতে তুমি বিক্রয় কিন্তু ফেরত আসছে। তাহলে কি হবে দেখো, বিক্রয় হিসাব ডেবিট হবে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে। যেহেতু বিক্রয় কিন্তু আমরা যখন পণ্য বিক্রয় করি তখন আমরা বিক্রয় কি করি, ক্রেডিট করি। যেহেতু এই বিক্রয় টাকা এবার ফেরত আসছে, এর জন্য আমরা কি করব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট করব। আর আমার যেহেতু আমি দেনাদারের কাছে টাকা পেতাম, আমার সম্পদটা কমে গেল, এর জন্য দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা যে আন্তঃফেরত 2000 টাকা, তার মানে এই লেনদেনটা পূর্বের বাকির যে লেনদেন সেটা ছিল, সেটার আন্তঃফেরত আর আরেক নাম বিক্রয় ফেরত। তখন এর জাবেদা কী হবে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কারণ আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি তখন যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যখন ফেরত হয়েছে তখন এটা উল্টায় গেছে। এরপর আরেকটা ধরো লেনদেন আমি বলছি। যেমন ধরো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, এরকম যে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 200 টাকা, 2000 টাকা ক্রয়কৃত পণ্য ফেরত। তাহলে দেখো তো এটা ক্রয় ফেরত, তার মানে পূর্বে যে বাকিতে আমি ক্রয় করছিলাম সেটাই কিন্তু আমি ফেরত দিয়েছিলাম। আমি যখন বাকিতে পণ্য ক্রয় করছিলাম তখন কিন্তু এর জাবেদা দিয়েছিলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখন যেহেতু ফেরত দেবো তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে পাওনাদার হিসাব কী হবে, পাওনাদার হিসাব ডেবিট হবে, আর হবে কি ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পারছো যে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে এটা ক্রয় ফেরত, এর জন্য জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কারণ আমরা যখন বাকিতে ক্রয় করছিলাম তখন কিন্তু জাবেদা এমন দিয়েছিলাম ক্রয় হিসাব ডেবিট, আর দিয়েছিলাম কি পাওনাদার হিসাব ক্রেডিট করছিলাম। যখন আমরা বাকিতে পণ্য ক্রয় করছিলাম তখন আমরা এইটা দিছিলাম যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু যখন বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলাম তখন কিন্তু আমরা পাওনাদারকে আমরা কি করলাম, ডেবিট করে দিলাম, আর ক্রয় যেহেতু ফেরত এর জন্য ক্রয় ফেরতকে কি করলাম, ক্রেডিট করলাম। এই হলো আমার 3 নম্বর সূত্র। এরপরে যাও 4 নম্বরে। যেমন 4 নম্বরে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সংশ্লিষ্ট
সম্পত্তি হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব ডেবিট হবে না। খেয়াল করো 4 নম্বর, কোনো স্থায়ী সম্পত্তি যদি আমরা ক্রয় করি, এর ক্ষেত্রে আমরা যখন জাবেদা প্রস্তুত করব তখন আমরা কি করব, সংশ্লিষ্ট সম্পত্তিকে ডেবিট করব। এবং এখানে লক্ষণীয় বিষয় যে এখানে কিন্তু আমরা ক্রয় হিসাব করব না। ক্রয় হিসাব যদি ডেবিট দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হবে। আমরা শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাবটা ব্যবহার করি। যেমন নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। দেখো এটা কি আমার সম্পদ, স্থায়ী সম্পদ। তাহলে বলছে যে যখন স্থায়ী সম্পত্তি ক্রয় করব তখন কি করব, আমরা সংশ্লিষ্ট সম্পত্তিকে কি করব, ডেবিট করব। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, এর জন্য কি হবে, নগদান হিসাব ক্রেডিট। দেখো এখানে কিন্তু আমি পণ্য ক্রয় হিসাব দিই নাই, কারণ আমার এখানে আমি কিন্তু সম্পত্তি ক্রয় করছি। আর সূত্র অনুযায়ী যে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব কী করতে হবে, ডেবিট করতে হবে, এবং ক্রয় হিসাবকে ডেবিট করা যাবে না। এরপর এটা তো নগদে, তার এমন হতে পারে যে ধারে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। আমি আরেকটা লেনদেন দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। তাহলে এখানে আমার সম্পত্তি আছে, স্থায়ী সম্পত্তি, তাহলে ক্রয় হিসাব হবে না, তাহলে হবে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট। আর ধারে আছে, ধারে ক্রয় করছে, ধারে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, এজন্য পাওনাদার হিসাব ক্রেডিট হবে। দেখো বুঝতে পারছো কিনা, যে যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করব সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের ওই সংশ্লিষ্ট সম্পত্তি হিসাবটা আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পণ্যদ্রব্য ডেবিট করা যাবে না। সেমভাবে 5 নম্বর সূত্রটা দেখো, একইভাবে যে 5 নম্বর সূত্রটা, এটাকে আমি উল্টা করব। 5 নম্বর, যখন কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়, এখানে বিক্রয় করলে সংশ্লিষ্ট সম্পত্তিকে ক্রেডিট করতে হবে। সংশ্লিষ্ট সম্পত্তিকে এখন কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সংশ্লিষ্ট সম্পত্তিকে ক্রেডিট হবে। বিক্রয়, এখানে ক্রয় আছে, এখানে কি হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে না। বিক্রয় হিসাব ক্রেডিট হবে না। খেয়াল করো, সেম যে কোনো স্থায়ী সম্পত্তি যদি আমরা বিক্রয় করি, এর ক্ষেত্রে আমার কি করতে হবে, সংশ্লিষ্ট সম্পত্তিকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। বিক্রয় হিসাবকে কি ক্রেডিট করা যাবে না। যেমন পুরাতন আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা। তাহলে এখানে খেয়াল করো, দেখো আমি কিন্তু আসবাবপত্র বিক্রয় করছি, বিক্রয় হিসাব হবে না, কারণ এটা আমার সম্পদ, আমি সম্পত্তি বিক্রি করছি। তাহলে সম্পত্তি বিক্রি করলে কী হবে, সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট করতে হবে। যেহেতু আমি বিক্রয় করছি নগদে, তাহলে নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। আর আসবাবপত্র হিসাব কী হবে, আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পারছো আমি আজকে মোট 5টি সূত্র নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে অন্যান্য যে সূত্রগুলো থাকবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাস যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাবেদা, কারণ ধারাবাহিকভাবে জাবেদার পর তোমাকে খতিয়ান প্রস্তুত করতে হবে, রেয়ামিল প্রস্তুত করতে হবে। এর জন্য এই সূত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং তোমরা এই সূত্রগুলো অবশ্যই খাতায় লিখে সংরক্ষণ করে রাখবা। তোমাদের অনেক সময় প্রয়োজন হবে, অঙ্ক করার সময় খুব প্রয়োজন হবে। তাহলে আমি পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী হিসাব বিজ্ঞানের ক্লাসে জাবেদার পরবর্তী যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ক্লাস আমার ঠিক একই সময় শুরু হবে, আগামী শনিবারে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার ফেসবুক এবং রাজাপুর উচ্চ বিদ্যালয়ের যে ফেসবুক গ্রুপ আছে স্মৃতিময় রাজাপুর উচ্চ বিদ্যালয়, সেখানে সবাই যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।